সুপ্রিয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান গুরুদের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আখতারুল ইসলাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, ঠাকুরের সরকারি কলেজ। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষের পঞ্চম পর্ব মহাকর্ষ ক্ষেত্র, প্রাবল্য, বিভব, ভরকেন্দ্র ও ভারকেন্দ্রের উপর আলোচনা করব। মহাকর্ষীয় ক্ষেত্র। গুরুভারের বস্তু যে এলাকা জুড়ে তার প্রভাব বা মহাকর্ষ বল ক্রিয়া করে সেই এলাকাটাকেই মহাকর্ষীয় ক্ষেত্র বলে। যেমন পৃথিবী যে এলাকা জুড়ে তার পার্থিব বস্তুকে আকর্ষণ করে সেই এলাকাটাকেই মহাকর্ষীয় ক্ষেত্র বলে। এখানে পৃথিবী হলো গুরুভারের বস্তু, আর পৃথিবী যেমন একটি আমকে একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত আকর্ষণ করতে পারে, এই আমটা হলো পার্থিব বস্তু। এখন মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে একক ভরের বস্তু স্থাপন করলে বস্তুটি যে পরিমাণ মহাকর্ষ বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বলে। মহাকর্ষীয় প্রাবল্যকে এই দ্বারা প্রকাশ করা হয়। মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে যদি এম ভরের একটি বস্তু স্থাপন করি, আর এই এম ভরের বস্তুটি যদি গুরুভারের বস্তু দ্বারা এর পরিমাণ মহাকর্ষীয় বল অনুভব করে, তাহলে ওই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য হবে ইজি ইকুয়াল টু 1 ভাগের মহাকর্ষীয় প্রাবল্য একটি ভেক্টর রাশি, এর ভেক্টর রূপ হলো মহাকর্ষীয় প্রাবল্যের দিক সর্বদা গুরুভারের বস্তুর দিকে। মহাকর্ষীয় প্রাবল্যের মাত্রা হলো L ইনভার্স 2, আর মহাকর্ষীয় প্রাবল্যের অ্যাঙ্গেল বাই সাইড হলো নিউটন পার কেজি।
কোনো বিন্দুর মহাকর্ষ প্রাবল্যের মান 2 নিউটন পার কেজি বলতে বোঝায় মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে ওই বিন্দুতে 1 কেজি ভর স্থাপন করলে ওই বস্তুটি 2 নিউটন মহাকর্ষ বল অনুভব করবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য হলো 15 মহাকর্ষ প্রাবল্য দিয়ে মহাকর্ষ ক্ষেত্র পরিমাপ করা হয় বলে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য হলো মহাকর্ষ প্রাবল্য দিয়ে মহাকর্ষ ক্ষেত্র পরিমাপ করা হয় বলে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য বলতে শুধুমাত্র মহাকর্ষ ক্ষেত্রকে বোঝায়। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য বলতে শুধু মহাকর্ষ ক্ষেত্রকে বোঝায়। আধুনিক পরিভাষায় মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র, অর্থাৎ আমরা মহাকর্ষ ক্ষেত্র বলতেই মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বা মহাকর্ষ তীব্রতাকেই বুঝে থাকি। m ভরের মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য রাশিমালা m ভরের বস্তুর কেন্দ্র থেকে r দূরে 1 কেজি ভরের বস্তু স্থাপন করা হলো। এই 1 কেজি ভরের বস্তু m ভরের বস্তুর দিকে যে বলে আকর্ষিত হয় তাকেই উক্ত বিন্দুর মহাকর্ষ প্রাবল্য ইজি বলে। অতএব মহাকর্ষ প্রাবল্য ইজি ইকুয়াল টু
ইকুয়াল টু জিএম ভাগ আর স্কয়ার। এটি হলো মহাকর্ষ প্রাবল্যের রাশিমালা। মহাকর্ষ প্রাবল্যের রাশিমালা ইজ ইকুয়াল টু জিএম ভাগ আর স্কয়ার। কোন বিন্দুর মহাকর্ষ প্রাবল্যের মান ওই বিন্দুর অভিকর্ষ ত্বরণের সংখ্যা মানের সমান কিনা ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন নাম্বার 2। এই জন্য সমান জ্ঞান, কারণ আচ্ছা, কোন বিন্দুর মহাকর্ষ প্রাবল্যের মান ওই বিন্দুর অভিকর্ষ ত্বরণের সংখ্যা মানের সমান, কারণ পৃথিবীর ভর m হলে এর কেন্দ্র থেকে r দূরে মহাকর্ষ প্রাবল্য হবে E = j ভাগ r স্কয়ার, আর ওই বিন্দুর অভিকর্ষ ত্বরণ হবে G = j ভাগ r স্কয়ার। তাহলে সমীকরণ 11 যদি আমরা তুলনা করি তাহলে বড় হাতের G = ছোট হাতের G, অর্থাৎ মহাকর্ষ প্রাবল্যের মান অভিকর্ষ ত্বরণের সংখ্যা মানের সমান। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য, কোন সুষম গোলক বা খোলকের ভেতর এর সকল বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য শূন্য। কোন সুষম গোলক
বা খোলকের ভেতরে সকল বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য শূন্য। বি, এটা গেল এ। বি, সুষম নিরেট গোলক বা খোলকের ক্ষেত্রে এদের সমস্ত ভর নিজ নিজ কেন্দ্রে পুঞ্জীভূত আছে ধরে নিয়ে গোলকের বাহিরে বা খোলকের বাহিরে কোনো বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য নির্ণয় করতে হয়। সুষম নিরেট গোলক বা নিরেট খোলকের সমস্ত ভর এর কেন্দ্রে পুঞ্জীভূত আছে ধরে নিয়ে ওই গোলকের বা খোলকের বাহিরের কোনো বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য নির্ণয় করতে হয়। আচ্ছা, গাণিতিক সমস্যা 6.11 প্রয়োগমূলক প্রশ্ন। পৃথিবী ভূপৃষ্ঠ হইতে 10 কিলোমিটার উপরে কোন বিন্দুতে কত হবে নির্ণয় করো। পৃথিবীর ভর, এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে
আর পৃথিবীর ভর দেওয়া আছে, আর মহাকর্ষীয় বিভব জি মান আমরা জানি। আর পৃথিবীর কেন্দ্র থেকে প্রাবল্য বিন্দু দূরত্ব ছোট হাতের মান আমরা পৃথিবীর ব্যাসার্ধের সাথে পৃথিবীর পৃষ্ঠতে 10 কিলোমিটার এটাকে উচ্চতা যোগ করে দিলাম। যোগ করলে আমরা 6.41 × 10⁶ মিটার আর ইজি মান 0। আমরা জানি ইজি = 6m ভাগ r স্কয়ার, gm ভাগ r স্কয়ার, এখান থেকে মান বসে আমরা 9.63 নিউটন পার কেজি। মহাকর্ষীয় বিভব অসীম দূর হইতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ মহাকর্ষীয় বল দ্বারা যে কাজ সম্পন্ন হয় তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। এখন অসীম দূর হইতে m ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ যদি w হয়, তাহলে মহাকর্ষীয় বিভব Vg = W ভাগ m। এটি একটি মহাকর্ষীয় বিভব, একটি স্কেলার রাশি যার একক হইল m কে SI করতে জুল পার কেজি, m কে SI করতে, যার মাত্রা হলো m স্কয়ার 3/2। এটা হলো মাত্রা, মহাকর্ষীয় বিভবের মাত্রা। মহাকর্ষীয় বিভবের মাত্রা হলো a স্কয়ার 3/2 আর মহাকর্ষীয় বিভবের SI বা m কে জুল পার কেজি। মহাকর্ষীয় বিভবের তাৎপর্য: কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব 2 জুল পার কেজি বলতে বোঝা যায় যে অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে মহাকর্ষীয় বল দ্বারা 2 জুল কাজ সম্পূর্ণ করতে হয়। আচ্ছা, মহাকর্ষীয় বিভবের রাশিমালা। বড় হাতের m ভরের কোন বস্তুর কেন্দ্র থেকে r দূরে p বিন্দুতে মহাকর্ষীয় বিভব Vg নির্ণয় করতে হবে। এখন এই p বিন্দুতে একক ভরের বস্তু স্থাপন করলে এটি m ভরের বস্তুর দিকে যে পরিমাণ মহাকর্ষীয় প্রাবল্য অনুভব করে তার রাশিমালা হলো Eg = Gm ভাগ r স্কয়ার। এখন একক ভরের বস্তুকে m ভরের বস্তুর দিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব dr সরিয়ে q বিন্দুতে আনতে মহাকর্ষীয়
প্রাবল্য দ্বারা কাজ বা দুই বিন্দুর বিভব পার্থক্য হবে ডিভি ইকুয়াল টু বল গুণন সরণ ইকুয়াল টু তাহলে বল বলতে এখানে মহাকর্ষীয় প্রাবল্য গুণন সরণ দিয়া তাহলে পাওয়া জিএম ভাগ আর স্কয়ার দিয়া তাহলে এই পি বিন্দু থেকে একক ভরের বস্তুকে কিউ বিন্দুতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ডিআর সহায়তে অভিকর্ষ মহাকর্ষীয় প্রাবল্য দ্বারা কৃত কাজ তথা দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য হবে ডিভি ইকুয়াল টু মহাকর্ষীয় প্রাবল্য ইজি গুণন ডিআর আর ইজির মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিলাম তাহলে জিএম ভাগ আর স্কয়ার ডিআর। এখন অসীম দূরত্ব থেকে একক ভরের কোন বস্তুকে পি বিন্দুতে আনে বসাইতে যে পরিমাণ কাজ হয় তাহাই ওই বিন্দু মহাকর্ষীয় প্রাবল্য ভিধি নির্দেশ করে। ভিজি ইকুয়াল টু মাইনাস জিএম ভাগা আমরা এখানে অসীম দূরত্ব হইতে একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে পি বিন্দু আনতে যে পরিমাণ কাজ হয় তাই ওই বিন্দুর মহাকর্ষীয় ভিজি নির্দেশ করে। আমরা এটাকে উভয় পাশে সমাকলন করে মহাকর্ষীয় বিভবের রাশিমালা ভিজি পাইলাম। এটাই মহাকর্ষীয় প্রাবল্যের রাশিমালা। গুরুত্বপূর্ণ তথ্য 1 নম্বর হলো যে মহাকর্ষীয় বিভবের রাশিমালা মাইনাস জিএম ভাগ আর একটি ঋণাত্মক রাশি। অসীম হইতে মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে এগুতে থাকলে মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকে এবং ক্ষেত্রে ভিতর মহাকর্ষীয় প্রাবল্য ঋণাত্মক হয়। সি মহাকর্ষীয় প্রাবল্যের মান অসীমে সর্বাধিক এবং যাহা শূন্য, আর মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে মহাকর্ষীয় প্রাবল্যের মান ঋণাত্মক। তাহলে আমরা এখান থেকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। একটা হলো মহাকর্ষীয় বিভবের রাশিমালা একটি ঋণাত্মক রাশি। বি হলো মহাকর্ষীয় প্রাবল্যের মান অসীমে সর্বাধিক এবং শূন্য। অসীম হইতে মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে এগোতে থাকলে মহাকর্ষীয় প্রাবল্যের মান কমতে থাকে এবং ক্ষেত্রের অভ্যন্তরে মহাকর্ষীয় প্রাবল্যের মান ঋণাত্মক।
আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্ন 6.9 মহাকর্ষীয় বিভবের মান সর্বদা ঋণাত্মক কেন ব্যাখ্যা করো। কারণ মহাকর্ষীয় বিভবের মান সর্বদা ঋণাত্মক, কারণ মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে দুইটি বস্তুর আকর্ষণ বলেই কাজ সম্পাদন করে, বাইরের কোনো শক্তি বা বলের প্রয়োজন হয় না। তাই মহাকর্ষীয় বিভবের মান সর্বদা ঋণাত্মক। সুষম গোলকের ভেতর সকল বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান একই থাকে, যাহা পৃষ্ঠের বিভবের সমান। সুষম গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান একই থাকে, যা পৃষ্ঠের বিভবের মানের সমান। বি, এটা হলো এ। বি, সুষম নিরেট গোলক বা সুষম গোলকের ক্ষেত্রে সমস্ত ভর এর নিজ নিজ কেন্দ্রে পুঞ্জীভূত আছে ধরে নিয়ে গোলকের বাহিরে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হয়। সুষম গোলক বা সুষম নিরেট গোলকের ক্ষেত্রে সমস্ত ভর এদের নিজ নিজ কেন্দ্রে পুঞ্জীভূত আছে ধরে নিয়ে গোলকের বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হয়। মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে ক্ষুদ্র ডিআর দূরত্বে অবস্থিত দুইটি বিন্দু এ ও বি। এ বিন্দুর বিভব ভি আর বি বিন্দুর বিভব ভি প্লাস ডিবি। তাহলে মহাকর্ষীয় প্রাবল্য ই সর্বদা বি এ বরাবর ক্রিয়া করে, আর এ বি এ রেখার উপর প্রাবল্যের মান সুষম ধরা হয়। তাহলে আমার একক ভরের বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তর করতে কৃত কাজ তথা বিভব পার্থক্য
6.30 নং সমীকরণে হইল মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের সম্পর্ক সূচক রাশিমালা। এখান থেকে মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞা দেওয়া যায় যে দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের পরিবর্তনের হারকে মহাকর্ষীয় প্রাবল্য বলে। এখন 6.30 নং সমীকরণে আমরা যদি ভেক্টর অপারেটর ডেল ব্যবহার করে পাই তাহলে লিখতে পারবো E ইকুয়াল টু মাইনাস ডেল ভি। গুরুত্বপূর্ণ তথ্য হলো 20 মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্দেশ করে। মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্দেশ করে। গাণিতিক সমস্যা অনুধাবনমূলক প্রশ্ন। 2 কেজি ভরের কোন বস্তু হইতে 2 মিটার দূরে কোন বিন্দুর মহাকর্ষীয় বিভব কত হইবে? এখানে m এর মান হলো 2 কেজি, r এর মান হলো 2 মিটার, বড় হাতে জি হলো 6.673 10 টু দি মানে 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মহাকর্ষীয় ভি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি ভি ইকুয়াল টু মাইনাস জি এম ভাগ r। এখানে মান বসালে আমরা পাবো মাইনাস 6.673 10 টু দি মানে 11 জুল পার কেজি।
আচ্ছা, ভর কেন্দ্র একটি বস্তুকে অনেকগুলো কণার সমষ্টি হিসাবে বিবেচনা করা হয়। বস্তুর কণাগুলোর ভর বস্তুর ভিতর কোনো বিন্দুতে পুঞ্জীভূত আছে ধরে নিলে ওই পুঞ্জীভূত বস্তু বিন্দুকেই ভর কেন্দ্র বলা হয়। যেমন যেমন পি ভরের একটি বস্তু m1 m2 m3 mn ভরের কণা দ্বারা গঠিত। সমস্ত কণাগুলোর ভর যদি সি বিন্দুতে পুঞ্জীভূত থাকে তাহলে সি বিন্দুকেই বি বস্তুর ভর কেন্দ্র বলে। ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র কোনো বস্তু যেভাবেই যে কোনো অবস্থায় যেভাবেই থাকুক না কেন, বস্তুর ভেতর বস্তুর ওজন অথবা অভিকর্ষ বল যে বিন্দুতে ক্রিয়া করে তাকে অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র বলে। চিত্রে ভার কেন্দ্র, এ বস্তুর ভার কেন্দ্র হলো জি। চিত্রে এ বস্তুর ভার কেন্দ্র হলো জি, কারণ এ বস্তুটি প্রতিটি কণার উপর ক্রিয়ারত অভিকর্ষ বলের লব্ধি জি বিন্দুতে ক্রিয়া করে। এই কারণে জি বিন্দু হল এ বস্তুর ভার কেন্দ্র। সুষম বৃত্তাকার গোলকের ভার কেন্দ্র হল তার জ্যামিতিক কেন্দ্রই হবে তার ভার কেন্দ্র। সুষম বৃত্তাকার গোলকের জ্যামিতিক কেন্দ্রই হবে তার ভার কেন্দ্র। সুষম বৃত্তাকার রিংয়ের জ্যামিতিক কেন্দ্রই হল তার ভার কেন্দ্র। সুষম বৃত্তাকার রিংয়ের জ্যামিতিক কেন্দ্রই হল তার ভার কেন্দ্র।
সুষম সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দুই হইল তার ভার কেন্দ্র। সুষম আয়তাকার বস্তুর কর্ণদ্বয়ের সুষম আয়তাকার বস্তুর কর্ণদ্বয়ের ছেদ বিন্দুই হইল ভার কেন্দ্র। সুষম দণ্ডের মধ্যবিন্দুই হইল তার ভার কেন্দ্র। সুষম দণ্ডের, এইটা যদি একটা দণ্ড হয় তাহলে সুষম দণ্ডের মধ্যবিন্দুই হইল তার ভার কেন্দ্র। সুষম দণ্ডের মধ্যবিন্দু হইল তার ভার কেন্দ্র। সুষম ত্রিভুজের মধ্যমাত্র এর ছেদ বিন্দুই হইল তার ভার কেন্দ্র। সুষম ত্রিভুজের মধ্যমাত্র এর ছেদ বিন্দু হইল তার ভার কেন্দ্র। সুষম সিলিন্ডার আকৃতির বস্তুর অক্ষের মধ্যবিন্দুই হইল তার ভার কেন্দ্র। সুষম সিলিন্ডার আকৃতির অক্ষের মধ্যবিন্দুই হইল তার ভার কেন্দ্র। আচ্ছা, কোন বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র এক না ভিন্ন ব্যাখ্যা করো। বস্তুর ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র এক না ভিন্ন? ভিন্ন। কারণ কোন বস্তুর সকল বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি সমান হলে তার ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দু হয়, আর সমান না হলে একই বিন্দু হয় না। আর আমি সহজভাবে বলি যে কোন বস্তুর সকল বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান একই হলে ওই বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দু হয়, আর সমান না হলে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দু হয় না। কোন স্থানে অভিকর্ষ বল ক্রিয়া করলে ওই স্থানে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র উভয় থাকে, কিন্তু অভিকর্ষ বল ক্রিয়া না করলে ওই স্থানে ভর কেন্দ্র থাকে কিন্তু ভার কেন্দ্র থাকে না। যেমন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ বল ক্রিয়া করে না, এই কারণে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর কেন্দ্র থাকে কিন্তু ভার কেন্দ্র থাকে না। ঠিক একইভাবে মহাশূন্যে
এখন তোমরা আমার উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 640 পৃষ্ঠায় 21 ও 22 নম্বর 640 পৃষ্ঠায় উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 640 পৃষ্ঠায় গাণিতিক সমস্যা 21 এবং 22 নং ভালোভাবে করবা। আর এগুলা করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই গাণিতিক সমাধানের সাহায্য নিয়ে তোমরা করবা। এছাড়া কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে মোবাইলের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।